আজকে আমরা ইফ বা হোয়েদারের ব্যবহার জানব। ইফ মানে কন্ডিশন বা শর্ত থাকবে, আর হোয়েদার বিকল্প বোঝাবে বা অপশন বোঝাবে বা অল্টারনেটিভ বোঝাবে। আর ইফ বা হোয়েদার সাবঅর্ডিনেটিং কনজাংশন, তাই ইফ বা হোয়েদার দিয়ে একাধিক বাক্য যুক্ত হলে সেই বাক্যটা নিঃসন্দেহে কমপ্লেক্স সেন্টেন্স হয়। আমরা অনেক সময় ইফ বা হোয়েদারের ব্যবহার নিয়ে খুব সহজেই ভাবি যে একটা বাক্যের মধ্যে ইফের জায়গায় হোয়েদার বসাতে পারি বা হোয়েদারের জায়গায় ইফ বসাতে পারি। কথাটা কিন্তু একদম ঠিক নয়। কিছু কিছু ক্ষেত্র আছে যে ক্ষেত্রে আমরা ইফ বা হোয়েদার ব্যবহার করতে পারি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ইফ বা হোয়েদার একটা বাক্যের মধ্যে বসবে না। আর কথায় ইফ বসবে, কথায় হোয়েদার বসবে, আজকে পরপর আলোচনা করে আমরা জেনে নেব। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখলে ইফ বা হোয়েদারের ব্যবহার নিয়ে আর কোনো কিন্তু থাকবে না। কীরকম আলোচনা? প্রথম বাক্যটাতে কি দেখছি? আই এম গোয়িং দেয়ার ইফ ইউ লাইক ইট অর নট। বাক্যটা কিন্তু মনে হচ্ছে ঠিক, কিন্তু ঠিক নয়। অর নট যে ক্ষেত্রে অপশন দেওয়া আছে, মানে বিকল্প দেওয়া হয়েছে, আর বিকল্প মানে ওয়েদারের ব্যবহার বসবে, তাই এক্ষেত্রে ইফের ব্যবহার হবে না। ইফের পরিবর্তে কি করব? হোয়েদার বসাবো। কি করব? বাক্যটা তাহলে কি করলে ঠিক হবে? আই এম গোয়িং দেয়ার, ওয়েদার বসিয়ে দিলাম, ওয়েদার ইউ লাইক ইট অর নট। তুমি পছন্দ করলেও আমি যাব, না পছন্দ করলেও আমি যাব, অর্থাৎ আমি যাব। আর এক্ষেত্রে কি হচ্ছে? আই এম গোয়িং দেয়ার ইফ ইউ লাইক ইট অর নট। এক্ষেত্রে যেহেতু বিকল্প দেওয়া হয়েছে, তাই ইফ দেওয়া থাকলে বাক্যটা ভুল হয়ে যাবে। আবার এই বাক্যটাকে আমরা ইফ দিয়ে লিখতে পারি। কি রকম? অর নটটা যদি আমরা মুছে দিই, এই ক্ষেত্রে ফুল স্টপ দিয়ে দিই, তাহলে কিন্তু আমরা ইফ দিয়ে বাক্যটা লিখতে পারবো। কি রকম? আই এম গোয়িং দেয়ার ইফ ইউ লাইক ইট। যদি তুমি পছন্দ করো তাহলে আমি যাব। এক্ষেত্রে কি ইন্ডিকেট করছে? কন্ডিশন। সেক্ষেত্রে কি হবে? বাক্যটা আর ভুল নয়, বাক্যটা নির্ভুল হয়ে যাবে। আর এক্ষেত্রে কিন্তু আমরা ইফ ব্যবহার করতে পারবো। আর এক্ষেত্রে কি বোঝাচ্ছে? রিগার্ডলেস, অর্থাৎ তুমি চাইলেও আমি যাব, না চাইলেও আমি যাব। পরের উদাহরণটাতে আমরা কি দেখছি? আই এম নট ইন্টারেস্টেড ইন ইফ হি ইজ প্লেইং। আমি আগ্রহী নয় যে সে খেলছে। এক্ষেত্রে কিন্তু আমরা ইফ এর প্রয়োগ করেছি। একটা মজার কথা, ইন একটা আছে, আর ইন হলো প্রিপোজিশন। প্রিপোজিশনের পর হি কখনোই ব্যবহার করা যাবে না। প্রিপোজিশনের পর আমরা কি ব্যবহার করব? হোয়েদার। তাই বাক্যটাকে নির্ভুল করতে গেলে কি করব? আই এম নট ইন্টারেস্টেড ইন হোয়েদার। তাহলে ইফের পরিবর্তে হোয়েদার বসাবো, কারণ এখানে আমরা কি পাচ্ছি? প্রিপোজিশন। পরের উদাহরণটাও ঠিক একই রকম। কি রকম? উই শুড ডিসকাস অ্যাবাউট ইফ উই শুড গো দেয়ার। ভুলটা কোথায় আছে বুঝতে পারা গেছে? নিশ্চয়ই বুঝতে পারা যাবে কি ইফের প্রয়োগ, কারণ এর পূর্বে আমরা কি পাচ্ছি? প্রিপোজিশন পাচ্ছি। তাই ইফের পরিবর্তে আমরা হোয়েদার বসাবো। তাহলে এই বাক্যটা ভুল। বাক্যটা নির্ভুল করতে গেলে কি করব? উই শুড ডিসকাস অ্যাবাউট হোয়েদার। ইফের জায়গায় আমরা কি বসাবো? হোয়েদার উই শুড গো দেয়ার। যথারীতি বাক্যের শেষে ফুল স্টপ। অর্থাৎ আমাদের আলোচনা করা উচিত যে আমরা সেখানে যাব। এটা ঔচিত্য অর্থে বসেছে। এক্ষেত্রে ইফের পরিবর্তে হোয়েদার দিলে বাক্যটা নির্ভুল হবে। পরের উদাহরণটা কি দেখছি? আই ডু নট নো ইফ টু স্টে হিয়ার অর নট। আবারও বলছি, অর নট আছে মানে বিকল্প আছে, মানে কি হবে? হোয়েদারের প্রয়োগ হবে। আরও মজার বিষয়, এক্ষেত্রে কিন্তু আমরা ইনফিনিটিভ পাচ্ছি, টু ইনফিনিটিভ। ইনফিনিটিভের পূর্বে ইফ বসে না, ইনফিনিটিভের পূর্বে হোয়েদার বসে। তাই বাক্যটাকে নির্ভুল করতে গেলে আমরা কি করব? আই ডু নট নো হোয়েদার টু স্টে হিয়ার অর নট। তাহলে আমরা চারটা উদাহরণ জানলাম যে ক্ষেত্রে ইফ বা হোয়েদার আলাদা আলাদা ভাবে বসে। এরপরের উদাহরণটাতে আমরা কি দেখব? ইফ দে রান অর নট। ইফ দে রান অর নট, ইউ মাস্ট রান। একটা লক্ষণীয় বিষয়,
সাবঅর্ডিনেট ক্লজ বাক্যের শুরুতে বসার জন্যই একটা কমা বসেছে। এই বাক্যটার মধ্যে ভুল কোথাও কিছু মনে হচ্ছে? নিশ্চয়ই আছে। একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবো অর নট আছে, অর্থাৎ বিকল্প আছে। তাহলে নিশ্চিতভাবে ইফ বসবে না, ওয়েদার বসবে। বাক্যটাকে ঠিক করতে গেলে কি হবে? ওয়েদার দে রান অর নট, তারা দৌড়াক বা না দৌড়াক, ইউ মাস্ট রান, তুমি অবশ্যই দৌড়াবে। তারপরে আমরা দেখব কিরকম ভাবে কন্ডিশন বোঝাতে ইফ এর প্রয়োগ হচ্ছে। কল মোহন ইফ ইউ আর গোয়িং, যদি তুমি যাচ্ছ তাহলে কিন্তু মোহনকে ডাকো। এক্ষেত্রে কি ইন্ডিকেট করছে? কন্ডিশন। ওকে, আবার কল মোহন ওয়েদার ইউ আর গোয়িং, যদি তুমি যাচ্ছ তবুও মোহনকে ডাকো, আর নট, যদি না যাও তবুও মোহনকে ডাকো। দুটো ক্ষেত্রেই কিন্তু মোহনকে ডাকার কথা বলা হয়েছে এবং এক্ষেত্রেও একটা অল্টারনেটিভ বোঝাচ্ছে। এই দুটো উদাহরণে আমরা কি দেখছি? 6 নম্বর উদাহরণে প্রথম বাক্যটা সঠিক, কারণ এক্ষেত্রে কন্ডিশন বোঝানো হয়েছে। আবার এই বাক্যটাও ঠিক, কারণ এক্ষেত্রেও বিকল্পের কথা বোঝানো হয়েছে, অর্থাৎ গেলেও মোহনকে ডাকতে হবে, না গেলেও মোহনকে ডাকতে হবে। আর সব থেকে বড় ক্লু কি হচ্ছে? অর নটের প্রয়োগ আছে। আর অর নটের প্রয়োগ থাকলে আমরা ওয়েদার বসাবো, ইফ বসাবো না। পরে আমরা জানবো নট নো বোঝাতে কিভাবে ইফ বা ওয়েদার একটা বাক্যেই বসতে পারে। আই ডু নট নো, আমি জানি না, ইফ শি ইজ প্লেইং, সে খেলছে, এটা আমি জানি না। এই বাক্যে কিন্তু আমরা ইফ এর প্রয়োগ লক্ষ্য করছি। আবার এই একটা বাক্যের ক্ষেত্রে আমরা ওয়েদারও প্রয়োগ ঘটাতে পারি। আই ডু নট নো ওয়েদার শি ইজ প্লেইং, সে খেলছে কি এটা আমি জানি না, অর্থাৎ অর নট এক্ষেত্রে কিন্তু দেওয়ার প্রয়োজন নেই, কারণ এই বাক্যটার মধ্যে কোথাও না কোথাও একটা বিকল্প আভাস দিচ্ছে। পরে দেখব নট শিওর বোঝাতেও কিভাবে একটা বাক্যের মধ্যে ইফ বা ওয়েদার বসে। কিরকম? আই এম নট শিওর ইফ হি হ্যাজ চেঞ্জড হিজ রুম, আমি নিশ্চিত নয় যে সে রুমটা চেঞ্জ করেছে। আবার এটাকে ওয়েদার দিয়েও আমরা করতে পারি। কিরকম? আই এম নট শিওর ওয়েদার হি হ্যাজ চেঞ্জড হিজ রুম, আমি নিশ্চিত নয় যে সে রুমটা চেঞ্জ করেছে। ওয়েদার প্রয়োগের ফলে আমরা একটা জিনিস সহজভাবে বুঝতে পারছি যে অর নট যেন বাক্যের মধ্যে রয়েছে, আর এই অর নটটা লেখার কিন্তু প্রয়োজন নেই। ওয়ান্ডারযুক্ত বাক্যেও কিন্তু ইফ বা ওয়েদার একসাথে ব্যবহার করা যেতে পারে, অর্থাৎ আমরা ইফও ব্যবহার করতে পারি বা ওয়েদারও ব্যবহার করতে পারি। কিরকম? আই ওয়ান্ডার ইফ দেওয়া হয়েছে, ইফের পরিবর্তে আমরা ওয়েদারও বসাতে পারি। হি হ্যাজ ড্রন সাচ আ পিকচার, সে এত সুন্দর একটা ছবি এঁকেছে, এটাতে আমি আশ্চর্য হচ্ছি, তাই তো। পরের বাক্যটাতে কি দেখছি আমরা? ডাউট বা চয়েস বোঝাতেও কিভাবে ওয়েদার বসছে। উই লার্ন ফ্রম এক্সপিরিয়েন্স, আমরা অভিজ্ঞতা থেকে শিখি, সেটা ওয়েদার গুড অর ব্যাড, এটা ভালোও হতে পারে খারাপও হতে পারে, আমরা কিন্তু অভিজ্ঞতার মধ্য দিয়ে শিখি। আর অভিজ্ঞতার কথা বলতে গেলে কি মনে হয়? গুড এক্সপিরিয়েন্সেস কাম ফ্রম ব্যাড এক্সপিরিয়েন্সেস। আর এই বাক্যে কিন্তু ইফ প্রয়োগ করার প্রয়োজন নেই, এক্ষেত্রে ওয়েদারই প্রয়োগ হবে, কারণ বিকল্প দেওয়া হয়েছে, অর আছে। পরের উদাহরণটাতে দেখব ওয়েদারের প্রয়োগটা কীরকম হয়েছে। আই ডু নট নো, আমি জানি না, ওয়েদার ইট উইল রেন অর নট, আমরা আগেই বলেছি অর নট থাকলে সেটাতে ওয়েদার বসবেই, ইফ বসবে না। তাহলে এক্ষেত্রে বাক্যের গঠনটা কীরকম হচ্ছে? প্রথমে একটা সেন্টেন্স পাচ্ছি, তারপরে আমরা ওয়েদার বসিয়ে দিচ্ছি, তারপরে আবার সেন্টেন্স, তাই তো। ওয়েদারটা মাঝে হচ্ছে, একটা সেন্টেন্স আর একটা সেন্টেন্স, এক্ষেত্রে ওয়েদার কনজাংশনের কাজ করছে এবং প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যতগুলো আলোচনা করলাম ইফ বা ওয়েদার কনজাংশনের কাজ করেছে এবং বাক্যগুলো কমপ্লেক্স সেন্টেন্স হয়েছে। পরের উদাহরণটাতে দেখব ওয়েদার কিভাবে বাক্যের শুরুতেই বসেছে। ওয়েদার দে উইল কাম অর নট, তারা আসবে অথবা আসবে না। উই উইল গো, আমরা অবশ্যই যাব। আর ওয়েদারের প্রয়োগ এক্ষেত্রে কেন হবে? অর নট আছে, অর্থাৎ বিকল্প দেওয়া হয়েছে, তাই ওয়েদার বসবে। আর যেহেতু ওয়েদার যুক্ত ক্লজটা
বাক্যের শুরুতেই বসেছে তাই একটা কমা দেওয়া হয়েছে, এটাও কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। পরে আবার একই ধরনের একটা উদাহরণ দিয়েছি যাতে আমাদের ধারণাটা আরো ক্লিয়ার হয়ে যায়। কিরকম? whether you are happy or not, তুমি হ্যাপি কি না সেটা বড় ব্যাপার না, ইউ শুড অ্যাটেন্ড দ্য মিটিং, তোমার মিটিংয়ে উপস্থিত হওয়া উচিত। পরে শেষ উদাহরণটাতে আমরা কি দেখছি? রিতেশ আস্কড রূপম, রিতেশ রূপমকে প্রশ্ন করলো। আমরা ইফও ব্যবহার করতে পারি, এক্ষেত্রে whetherও ব্যবহার করতে পারি। দে ওয়ার প্লেইং, এই ধরনের সেন্টেন্স কথাই পাই ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট স্পিচে পরিণত করার সময়। আরো ক্লিয়ার করে বললে কি বলবো? যেসব প্রশ্নসূচক বাক্য ডাইরেক্ট স্পিচে ডাব্লিউএইচ দিয়ে তৈরি হয় না, সেই ধরনের বাক্যগুলোকে আমরা যখন ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে নিয়ে যাই তখন লিঙ্কার হিসাবে কি ব্যবহার করতে বলা হয়? ইফ অথবা whether, যে কোনো একটা। এক্ষেত্রে কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই, কিন্তু আমরা ইফ বা whether এর সব প্রয়োগগুলোই জেনে নিয়েছি, তাহলে আমরা ঠিক করে নেব কোথায় ইফ বসবে, কোথায় whether বসবে।